সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায়ের একটি বিশেষ পাঠ পড়ার জন্য আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সংখ্যা পদ্ধতির রূপান্তরের দুটি ক্লাস আমরা আজকে সম্পন্ন করেছি, কিন্তু দুটি ক্লাস থেকে তোমাদের মাঝে অনেক প্রশ্ন ছিল, অনেক সমস্যা ছিল। সেগুলো সামগ্রিক এবং গোছানো কিছু উত্তর সহকারে পুরো ক্লাসটি আমি আবার তৈরি করছি। আশা করি যাদের প্রবলেম থাকবে তারা এখান থেকে দেখে নিবে ব্যাপারগুলো। তো আমরা যে সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো পড়েছিলাম, আমরা 4টি পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম জেনেছিলাম যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। তো 4টির নাম এরকম ছিল যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আজকের ক্লাসে আমরা এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা পারস্পরিক রূপান্তরটা কিভাবে করব, অথবা এক ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আরেক ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা রূপান্তরটা সম্পন্ন করতে পারবো, এগুলো আমরা জানার চেষ্টা করছিলাম। তো আমরা যদি এই 4টি সংখ্যা পদ্ধতিকে একটু কিছু ক্যাটাগরিতে ভাগ করি পুরো রূপান্তরটাকে, তাহলে প্রথমত আমাদের সামনে এইরকম আসবে যে আমাদেরকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করা জানতে হবে, আবার তার উল্টাটাও জানতে হবে, বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা। আবার আমাদেরকে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করাও জানতে হবে, আবার অক্টাল থেকে ডেসিমালে। আবার আমাদেরকে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর কিভাবে করতে হয় সেটা জানতে হবে, আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে ফেরত যাব সেটাও জানতে হবে। এছাড়া আবার ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বাদ দিলে আমাদের যে বাকি 3টা সংখ্যা পদ্ধতি থাকে, বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল, তাদের মধ্যেও একটি পারস্পরিক রূপান্তর পদ্ধতি আছে। তো আমাদেরকে এই 4টি পদ্ধতির মধ্যে পারস্পরিক রূপান্তরগুলো কিভাবে সম্পন্ন করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। এছাড়া এই 4টি ছাড়াও আরো কিছু ভিন্ন বা ব্যতিক্রমী ভিত্তির নিয়েও আমাদেরকে কাজ করতে হবে। তো এই পুরো রূপান্তর পদ্ধতিটাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। খেয়াল করতে হবে তোমাদেরকে, আমরা 3টি ভাগে এই সমগ্র রূপান্তরটাকে ভাগ করতে পারি। তার মধ্যে একটি ভাগে পড়বে ডেসিমাল থেকে অন্যান্য যে কোনো ভিত্তিতে রূপান্তর করতে পারাটা, সেইটা একটা ভিত্তিতে পড়বে। ডেসিমাল সংখ্যা থেকে অন্যান্য যে কোনো ভিত্তিতে রূপান্তর করাটা এক ক্যাটাগরি। ক্যাটাগরি 2তে পড়বে অন্যান্য যে কোনো ভিত্তির সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে চলে আসা, সেইটা আমাদের 2 নাম্বার ধাপে পড়বে। আরেকটি ক্যাটাগরিতে থাকবে কিভাবে আমরা বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল এই 3জন সংখ্যার মধ্যে রূপান্তরটা করতে পারি। তো মেইনলি এই 3 ধরনের ক্যাটাগরিতেই আমরা জিনিসটাকে ফেললাম, আর এটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমাদের ফোকাসটা থাকবে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে অন্যান্য যে কোনো ভিত্তির সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়া যায়। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি যার ভিত্তি 10, আমরা সেটা গত ক্লাসে পড়েছিলাম। 10 ভিত্তির একটি সংখ্যা পদ্ধতি ডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট হতে পারবো, কিভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো, কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পাবো, অথবা কিভাবে আমরা এটা ছাড়াও অন্য যে কোনো ভিত্তির সংখ্যাতে যেতে পারবো, সেটাই আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো মনোযোগ সহকারে শুনলে আমরা রূপান্তরের একটি ক্যাটাগরি একেবারে ক্লিয়ার হয়ে যাব। ক্যাটাগরিটি হচ্ছে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হওয়াটা। তো দেখা যাক, প্রথমে আমরা একটি ডেসিমাল সংখ্যা নিয়ে কথা বলি। ডেসিমাল সংখ্যা সাধারণত কয়েক ধরনের হয়, যেমন একটি পূর্ণ সংখ্যা থাকতে পারে আমাদের সামনে, অথবা একটি ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে, অথবা পূর্ণ ও ভগ্নাংশ সংখ্যার সংমিশ্রণও থাকতে পারে। তো প্রথমে আমরা একটি পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলি। পূর্ণ সংখ্যা হিসেবে আমাদের সামনে আছে 29 বা 29। 29 এই ডেসিমাল সংখ্যাটিকে আমরা একটি 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি, মানে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে যে প্রসেসটা ফলো করতে হবে, আমাকে 29কে 2 দ্বারা ভাগ করতে হবে। 29কে প্রথমত আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগটা আমরা ক্যালকুলেটরে না করে আমরা যে ম্যানুয়াল পদ্ধতিতে ভাগ করি সেভাবে চিন্তা করতে হবে। সাধারণত 2 দ্বারা যদি আমি 29কে ভাগ করি, ভাগের প্রসেসটা করি হাতে হাতে, দেখা যাবে ভাগফল আমি 14 পাবো। ভাগফল আসবে 14, কিন্তু এখানে একটা ভাগশেষও থাকবে, কারণ 29 কিন্তু 2 দ্বারা পুরোপুরি বিভাজ্য নয়। এই জন্য পুরো ভাগ প্রক্রিয়াটা করার পর আমরা একটা ভাগশেষও পাবো, ভাগশেষটা হবে 1। এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটরে দেখি, ক্যালকুলেটরে আমাদের আনসারটা সাধারণত এরকম আসবে 14.5। আমরা ওভাবে জিনিসটা চিন্তা করব না, আমরা ভাগফলটা আর ভাগশেষটাকে আলাদা করে চিন্তা করব। ভাগফলটাকে আমরা বাম পাশে লিখবো আর ভাগশেষটাকে আমরা ডান পাশে লিখবো। এক্ষেত্রে আমার ভাগফল হচ্ছে 14 আর ভাগশেষ হচ্ছে 1, তাকে আমি একটু সরিয়ে ডান সাইডে লিখলাম। এরপর এই ভাগ প্রক্রিয়াটা আমি আবার পুনরাবৃত্তি করব। 14কে আমরা পুনরায় 2 দ্বারা ভাগ করব।
এবং এই ক্ষেত্রে আমার ভাগফল আসবে 7। আর এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না মানে আমাকে শূন্য লিখতে হবে এক্ষেত্রে ভাগশেষ হিসাবে। এরপর আমরা 7কে আবার 2 দ্বারা ভাগ করব, এক্ষেত্রে আমাদের ভাগফল আসবে 3, কারণ আমরা 7কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 দুগুণা 6 3 পাই, কিন্তু ওখানে আমাদের ফলাফল এসেছে 6, তার মানে আরো একটা ভাগশেষ থাকছে, ভাগশেষ হচ্ছে 1, সেটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তার মানে প্রতি ক্ষেত্রেই আমাদেরকে ভাগশেষটাকে সংরক্ষণ করতে হবে, ভাগফলটা ঠিকভাবে নির্ণয় করতে হবে, দুইটা কাজ। পরবর্তীতে 3কে আমরা আবার ভাগ করব 2 দ্বারা, এই ভাগটা আমরা ততক্ষণ করব যতক্ষণ আমাদের ভাগফল শূন্য না আসে। তো আমার ভাগফল হচ্ছে 1, 2 একে 2, আমার ভাগফল এসেছে 1 আর ভাগশেষও এসেছে 1, যেহেতু আমি 3কে ভাগ করেছি তাই 1 ভাগশেষ থাকবে আর 1 ভাগফল থাকবে। এইবার এই 1 সংখ্যাটা 2 থেকে ছোট হয়ে গেছে, তার মানে 2 দ্বারা তাকে আর ভাগ করা যাবে না, তার মানে হচ্ছে এক্ষেত্রে আমার ভাগফল হবে 0, কারণ 2 দ্বারা আমরা যখন 1কে ভাগ করছি, 1 যখন ভাজ্য, ভাজ্য যখন ছোট তখন আমাদের ভাগফল হয়ে যায় 0। আর এই ক্ষেত্রে আমাদের যাকে আমি ভাগ করছিলাম সেই 1 সেই ভাগশেষ হিসেবে জমা হবে, তার মানে ওই একটাই ভাগশেষ হিসেবে এক্ষেত্রে জমা হবে এখানে লাস্টে। তো এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে আমরা যতগুলো ভাগশেষ পেলাম যাদেরকে রেড কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে, প্রত্যেকটি প্রাপ্ত ভাগশেষ গুলোকেই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা হিসেবে ধরে নিতে হবে। তার মধ্যে ভাগশেষ গুলোকে নিচ থেকে উপরের দিকে আমরা যদি সাজিয়ে লিখি এভাবে, একদম নিচের 1 সবার প্রথমে, তারপরে 1 1 0 1, এভাবে যদি সাজিয়ে লিখি তাহলেই আমরা যা পাবো সেটাই হবে 29-এর বাইনারি মান বা 2 ভিত্তির মান। তার মানে হচ্ছে একটা দশমিক সংখ্যাকে যে ভিত্তির সংখ্যায় নিয়ে যেতে হবে সেই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, যদি একটি পূর্ণ সংখ্যা হয়, একটি পূর্ণ সংখ্যার ডেসিমালকে 2 ভিত্তির সংখ্যাতে নিতে আমাকে 2 দ্বারা ভাগ করতে হয়েছে। এই ভাগটা আমরা ততক্ষণ পর্যন্ত করেছি যতক্ষণ ভাগফল 0 না হয়েছে। এভাবে ভাগশেষগুলো দ্বারা আমরা একটা বাইনারি মান পেলাম। আর এক্ষেত্রে আমাদের সামনে যদি একটি ভগ্নাংশ সংখ্যা আসে, ভগ্নাংশ হিসেবে আমরা এখানে দেখছি 0.125, এটা একটা ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাটা ভগ্নাংশ হিসেবে আছে বিধায় তার ক্ষেত্রে একটু অন্য নিয়ম ফলো করতে হবে। এক্ষেত্রে আমাকে সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করতে হবে, একটি পূর্ণ অংশকে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে আর ভগ্নাংশ অংশটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর নিব আমাদের হাতে, ক্যালকুলেটর নিয়ে আমরা দেখবো যে 0.125কে 2 দ্বারা গুণ করলে ফলাফল কত আসে। আমরা ফলাফল পাবো 0.25। 0.25, 0.25 অংশটা হচ্ছে এক্ষেত্রে ভগ্নাংশ অংশ আর ওই শূন্যটা হচ্ছে পূর্ণ অংশ। ওই শূন্যটাকে আমাকে একটু আলাদা করে বাম পাশে লিখতে হবে আর 0.25কে আমরা আলাদা করে লিখলাম। পরে 0.25 ভগ্নাংশ অংশটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব, এক্ষেত্রে আমাদের ফলাফল আসবে 0.5। শূন্যটাকে আমরা বাম পাশে আলাদা করে লিখবো দাগ দিয়ে আর 0.5টাকে আলাদা লিখবো। ওই 0.5কে আমরা আবার 2 দ্বারা গুণ করব, এক্ষেত্রে আমাদের ফলাফল আসবে 1। আর 1 আসার মানে হচ্ছে 1.00 আসা, তার মানে এই 1টা হচ্ছে পূর্ণ অংশ আর দশমিকের পরে এক্ষেত্রে আমাদের শূন্য চলে এসেছে 0.000। এই 0.0 অংশটাকে যদি আমরা এখন 2 দ্বারা গুণ করি আমাদের ফলাফল বারবারই শূন্যই আসবে। তো আমরা ফলাফলটা এখানেই শেষ করব, এরপরে আমাদের আর আগাতে হবে না। তার মানে এই যে দশমিকের বাম পাশে যাদেরকে আমরা পাচ্ছিলাম, 0 পেয়েছি 2 বার আর 1 পেয়েছি 1 বার, এগুলোকেই সাজিয়ে যদি আমরা লিখি উপর থেকে নিচের দিকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মানটা পেয়ে যাব। তো এক্ষেত্রে আমাকে ফলাফল হিসেবে লিখতে হবে 0.125কে 2 দ্বারা ক্রমান্বয়ে গুণ করে যে পূর্ণ অংশগুলো আমরা পেয়েছি সেই পূর্ণ অংশগুলো হচ্ছে 0.001। তার মানে উপরেরটাকে আমাকে এখানে এমএসবি হিসেবে লিখতে হবে, প্রথমে উপরেরটা তারপর ক্রমান্বয়ে নিচের দিকে গিয়ে গিয়ে লিখতে হবে 0.001। আমরা এমএসবি আর এলএসবি নিয়ে গত ক্লাসে পড়েছিলাম। মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ স্থানীয় মানের বিটকে আমরা বলি এমএসবি আর সর্বনিম্ন স্থানীয় মানের যে বিটটা সেটাকে আমরা বলি এলএসবি। এভাবে আমাদেরকে সংখ্যাটাকে সাজিয়ে নিতে হবে। খেয়াল করতে হবে যখন আমরা ভাগ করছি ওই ক্ষেত্রে ভাগশেষগুলোকে আমাকে নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে, আর যখন আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করছি তখন আমাকে উপর থেকে নিচের দিকে সাজাতে হবে। একই কাজ যদি আমরা একসাথে করতে চাই বা সমন্বিত ভাবে করতে চাই, এখানে একটি সমন্বিত সংখ্যা দেখা যাচ্ছে 75.69।
এই 75 অংশটাকে আমরা আলাদাভাবে কাজ করব, আর 0.69 কে নিয়ে আমরা আলাদাভাবে কাজ করব। পূর্ণ অংশ আর ভগ্নাংশ নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে তোমাদেরকে খাতায় উত্তর করার সময়। তো 7-5 অংশটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো, আর 0.69 অংশটাকে আমরা ক্রমান্বয়ে 2 দ্বারা গুণ করতে থাকবো। এটাই হচ্ছে মেইনলি দশমিক থেকে অন্য যে কোনো ভিত্তিতে রূপান্তরের একটা মেইন সূত্র। তো 75-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল আসে 37। ক্যালকুলেটরে তোমরা এটা খুব ভালোভাবে দেখতে পাবে। 75-কে 2 দ্বারা ভাগ করলে তোমার ফলাফল আসবে 37.5। এক্ষেত্রে তুমি 37-কেই ভাগফল হিসেবে ধরবে, আর 37 আর 2-কে গুণ করার পরে আমরা 74 পাই। তার মানে হচ্ছে আরো 1 আমাদের ভাগশেষ হিসেবে থেকে যায়, সেই একটাকে আমরা পাশে লিখে ফেলছি, ডান পাশে। পরে 37-কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, ফলাফল আসবে 18। 18 ফলাফল আসবে, কিন্তু ভাগশেষ আসবে 1, সেটাকে আমরা সংরক্ষণ করতেছি। 18-কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, ফলাফল পাবো আমরা 9। আমরা ভাগশেষ হিসেবে 0-কে সংরক্ষণ করছি, কারণ 2 দ্বারা 18-কে ভাগ করলে ভাগফল 9 আসে, আর এটা বিভাজ্য হওয়াতে ভাগশেষ থাকে না। ভাগশেষ না থাকার মানে আমাদেরকে 0 হলেও রাখতে হবে এক্ষেত্রে। পরে 9-কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, আমাদের ফলাফল আসবে 4, কারণ 4 দুগুণা 8। 4 হবে ভাগফল আর 1 হবে ভাগশেষ। এক্ষেত্রে তোমাদের যে ভুলটা হতে পারে সেটা হচ্ছে তোমরা এখানে 4-এর পরিবর্তে ভুল করে 8 লিখে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো ভালো করে খেয়াল করতে হবে, আমাদেরকে ভাগফলটা লিখতে হবে। ভাগ করার পর 9-কে 2 দ্বারা ভাগ করার পর ভাগফল যেগুলো আসবে সেগুলো আমাদেরকে লিখতে হবে নিচানিচি, আর ভাগশেষ গুলোকে পাশে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে 4-কে 2 দ্বারা ভাগ করলে আমার ফলাফল 2, ভাগশেষ 0। 2-কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল 1, 2 একে 2, এ কারণে ফলাফল 0, ভাগশেষ 0। পরবর্তীতে 1 আর 2 দ্বারা ভাগ যায় না, ভাগ না যাওয়ার মানে হচ্ছে আমাদেরকে 0 লিখতে হবে, আর ওই প্রথম একটাকে আমাদেরকে এই পাশে এনে ভাগশেষ হিসেবে সংরক্ষণ করতে হবে। আমরা যতগুলো ভাগশেষ সংরক্ষণ করেছি প্রতিটি ধাপে, তাদেরকে আমরা নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে যেটা পাবো সেটাই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি। তার মানে 75 অংশটার বাইনারি হচ্ছে 10010111। এটাই কাঙ্ক্ষিত বাইনারি হবে আমাদের, মানে 2 ভিত্তির সংখ্যাটা হবে। পরবর্তীতে 0.69-কে আমাদেরকে যেটা করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে। আমি আবার বলছি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 হওয়াতেই আমি 2 দ্বারা ভাগ আর 2 দ্বারা গুণের কাজটা করছি। 0.69-কে 2 দ্বারা গুণ করাতে আমার ফলাফল আসবে 1.38। তার মধ্যে 1-কে আমি দাগের বাম পাশে লিখবো, আর 0.38-কে আমি আলাদা লিখবো। ওই 0.38-কে আমি আবার 2 দ্বারা গুণ করব, আমার ফলাফল আসবে 0.76। 0-কে আলাদা করে লিখে 0.76-এর সাথে আবার 2 গুণ করা হবে, এক্ষেত্রে ফলাফল আসবে 1.52। 0.52 এর সাথে আবার 2 গুণ করা হবে, ফলাফল আসবে 1.04। দুইটা যে আমরা গুণ করব, গুণটা আমরা শুধু ভগ্নাংশ অংশের সাথেই করব, যেটাকে আমরা বাম সাইডে আলাদা করে ফেলছি সেটার সাথে আর গুণটা হবে না, এটা খেয়াল রাখতে হবে। তো এই প্রক্রিয়াটি আমি আর কন্টিনিউ করব না, কারণ এক্ষেত্রে আমি 4 বার কন্টিনিউ করার পরও দশমিকের পর 0 আসেনি। দশমিকের পর 0 না আসলে আমাকে 4 বার বা 5 বার জিনিসটা পুনরাবৃত্তি করে থেমে যেতে হবে, এর বেশি করার প্রয়োজন নাই। আর যে মানগুলো আমরা পেয়েছি, পূর্ণ সংখ্যার মানগুলোকে আমরা আলাদা করে রেখেছি, তাদেরকে আমরা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখে ফেললেই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মানটা আমরা পেয়ে যাব। তো একটু আগে আমরা 75-এর বাইনারি মানও পেয়েছি, এখন আমরা 0.69-এর বাইনারি মানও পেয়েছি। তাদেরকে একসাথে করে সমন্বিতভাবে একটি ফলাফল আমরা দেখাতে পারি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে পরীক্ষাতে যখন একটি মিশ্র অংশকে, মানে একটি পূর্ণ অংশ আর ভগ্নাংশ একসাথে করে একটি সংখ্যাকে যখন বাইনারিতে রূপান্তর করতে বলবে, ব্যাপারটা আমাদেরকে 2টা ভাবে করতে হবে, 2 ভাগে করতে হবে। এক ভাগে আমরা 2 দ্বারা পূর্ণ অংশটা নিয়ে কাজ করব, ভাগ করব, আর 0.69 বা ভগ্নাংশ অঙ্কটাকে গুণ করে করে আরেকটি ভাগ করব, পরে তাদের উত্তরটাকে একসাথে সমন্বিত করব আমরা। তারপরে এক্ষেত্রে যে সাধারণ সূত্রটা আমি বলে দিচ্ছি এই ধাপে, কারণ আমরা অলরেডি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা দেখলাম। বাকি অন্য সকল ভিত্তির সংখ্যার ক্ষেত্রেও আমাদেরকে একই প্রসেস ফলো করতে হবে। আমরা ডেসিমাল সংখ্যাটাকে যে ভিত্তিতে রূপান্তর করব সেই ভিত্তি দ্বারাই পূর্ণ অংশকে ভাগ করতে হবে আর ভগ্নাংশকে গুণ করতে হবে। আর একই পদ্ধতি ততক্ষণ পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ পর্যন্ত পূর্ণ অংশের ক্ষেত্রে ভাগফল 0 না হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পরে 0 না হয়। তবে ভগ্নাংশের ক্ষেত্রে 0.0 না হলেও একটা পর্যায়ে আমাদেরকে থেমে যেতে হবে, এই কথাটা আমরা মাথায় রাখবো। তো একইভাবে আমরা যদি আরেকটি ডেসিমাল সংখ্যাকে নিই 423, এই 423 সংখ্যাটাকে আমরা যদি অক্টালে বা 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে ওই একইভাবে
এটা যেহেতু একটি পূর্ণ সংখ্যা তাই তাকে আমাদেরকে 8 দিয়ে ভাগ করার প্রসেসটা ফলো করতে হবে। 423 কে আমরা ক্যালকুলেটরে 8 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়াতে আমার ফলাফল আসবে এরকম যে 52 দশমিক সামথিং একটা আনসার তোমরা পাবে ক্যালকুলেটরে, 52 পয়েন্ট সামথিং। তো তোমাদের 52টাকেই মাথায় রাখতে হবে। 52টা তোমরা ভাগফল হিসেবে লিখে ফেলবে। লিখে ফেলার পর তোমরা ভাগশেষ অংশটাকে আলাদা করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমরা আবার যদি 52 আর 8কে গুণ দাও, দেখা যাবে গুণ করলে 416 বলে একটা মান পাওয়া যাবে। তো সেক্ষেত্রে 423 আর 416 ডিফারেন্সটাকেই আমরা ভাগশেষ হিসেবে লিখে দিতে পারি, যেমন 7 এক্ষেত্রে এসেছে ভাগশেষ। কারণ 52 আর 8কে গুণ করলে হয় 416 আর ছিল এখানে 423, সেই হিসাবে আমাদের ডিফারেন্সটা হচ্ছে 7। ওই ডিফারেন্সটাকে আমরা ভাগশেষ হিসেবে লিখে দিতে পারি। তো 52কে আমরা পুনরায় 8 দিয়ে ভাগ দিব। সেক্ষেত্রে আমার ভাগফল আসছে 6, 6 8 48। আর 52 আর 48-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 4, সেটাকে আমরা ভাগশেষ হিসেবে সংরক্ষণ করলাম। আবার 6কে আমরা 8 দিয়ে ভাগ দিব, কিন্তু 6 যেহেতু 8-এর চেয়ে ছোট হয়ে গেছে, তার মানে আর ভাগ যায় না। আর ভাগ না যাওয়ার মানে হচ্ছে ভাগফল 0। তবে ভাগশেষ হচ্ছে ওই পূর্বের উপরের সংখ্যাটাকে ভাগশেষ হিসেবে সংরক্ষণ করে ফেলতে হবে। আর এই প্রাপ্ত ভাগশেষ গুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে দেওয়া হলো 6 4 7। তার মানে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যাটি। 423 ডেসিমাল সংখ্যাটির অক্টাল সংখ্যা হচ্ছে 6 4 7। কেউ যদি কোনোভাবে উল্টা লিখে ফেলো 7 4 6, তোমার ফলাফল ভুল হবে। 6 4 7ই লিখতে হবে এক্ষেত্রে। তো একইভাবে পূর্ণ অংশে যেহেতু আমরা ভাগ করলাম 8 দ্বারা, তাহলে ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করতে হবে। তো গুণের ক্ষেত্রে আমরা ওই আগের প্রসেসই ফলো করব। 0.15কে আমরা 8 দ্বারা গুণ করব। ক্যালকুলেটর লেখার ক্ষেত্রে লাগবে, আমাদের ক্যালকুলেটরটা প্রয়োজন হবে। আমাদের ফলাফল আসবে 1.2। 0.2 অংশটাকে আমরা ডান পাশে লিখবো, আর 1 যেটা আমাদের পূর্ণ অংশ সেটাকে আমরা বাম পাশে দাগের অন্য পাশে লিখবো, আলাদা করে লিখবো সোজা কথায়। আর 0.2কে আমরা পুনরায় 8 দ্বারা গুণ করব। ফলাফল আসছে 1.6। 0.6কে পুনরায় 8 দ্বারা গুণ করব, 4.8। এভাবে করে আমি কয়েকবার প্রসেসটা ফলো করব। এই প্রসেসটা আমি এক্ষেত্রে 5 বার ফলো করেছি, যেটা 4 বার করলেও চলতো, 1 1 4 6 পর্যন্ত। তো এই প্রাপ্ত পূর্ণ অংশগুলোকে, যেগুলো 1 1 4 6 আমরা পূর্ণ অংশ পাচ্ছিলাম, তাদেরকেই একসাথে করে উপর থেকে নিচের দিকে লিখে ফেললেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অক্টাল মানটা পেয়ে যাব। তার মানে 0.15 দশমিক সংখ্যাটার অক্টাল মান হচ্ছে 0.11463। একইভাবে আরেকটি প্রসেস এখানে দিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে দুইটা সমন্বিত ভাবে দেওয়া হয়েছে, মানে 755.615 বলে একটা ডেসিমাল সংখ্যাকে তোমাদেরকে অক্টালে রূপান্তর করতে বলছে। তো এক্ষেত্রে আমরা 755 অংশটাকে 8 দিয়ে ভাগ করব। একইভাবে ভাগফল লিখবো, ভাগশেষটাকে আলাদা করব। 94কে পুনরায় 8 দ্বারা ভাগ করব। এই ক্ষেত্রে আমাদের ভাগফল 11 আসছে। 8 11 88। 88 আর 94-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, যেটাকে আমরা পাশে ভাগশেষ হিসেবে সংরক্ষণ করলাম। 11কে 8 দ্বারা পুনরায় ভাগ করব, 8-কে 8 হবে। আর 8 আর 11-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, 3টাকে আমরা এপাশে সংরক্ষণ করলাম, ভাগফল এসেছে 1। সেই 1কে আমরা পুনরায় 8 দ্বারা ভাগ করব, 8 0 0। আর এক্ষেত্রে ওই পূর্বের একটাকে আমরা ভাগশেষ হিসেবে লিখে দিব এবং প্রাপ্ত ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে। খেয়াল রাখতে হবে পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা বারবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখছি, এটাই হচ্ছে রুলস, খেয়াল রাখতে হবে। তার মানে 755 ডেসিমাল সংখ্যাটার যে অক্টাল রূপান্তরকৃত মান পাওয়া গেল সেটা হচ্ছে 1363। একইভাবে আবার দশমিক অংশটাকে যখন অক্টালে রূপান্তর করব, তখন 8 দ্বারা গুণের প্রসেসটা করব। 6 1 5কে আমরা 8 দিয়ে গুণ দিব, আমাদের গুণফল আসবে 4.92। 4কে আলাদা করে লিখবো, 0.92কে পুনরায় 8 দিয়ে ভাগ দিব, সরি গুণ দিব। 0.92কে পুনরায় 8 দ্বারা গুণ দিব, সেক্ষেত্রে 7.36 এসেছে। 0.36কে পুনরায় 8 দ্বারা গুণ দিব, 2.88। 0.88কে পুনরায় 8 দ্বারা গুণ দিব, 7.04। তার মানে এই যে পূর্ণ অংশগুলো জমা হয়েছে 4 7 2 7, ওদেরকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। তার মানে 0.615, এই দশমিক অংশটার ফলাফল এসেছে 0.4727। তার মানে সমন্বিত করে লিখতে গেলে মানটা এরকম হবে, 755.615 ডেসিমাল সংখ্যাটির অক্টাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 1363.4727. এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল মান। একইভাবে কোনো একটি সংখ্যা, সেই আবার 423 সংখ্যাটিকে হেক্সাডেসিমালে যখন রূপান্তর করতে বলবে, তখন আমরা
হেক্সাডেসিমালের ভিত্তিটা আগে মনে আনার চেষ্টা করব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, আর এই জন্য আমাদেরকে 16 দিয়ে ভাগ করার যে প্রসেসটা সেটা করতে হবে। তো তার 423কে 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল আসবে 26। এক্ষেত্রে 16 আর 26কে যদি পুনরায় গুণ করি আমার মনে হয় 416 একটা মান আসে। তার মানে আমার 423 আর 416-র মধ্যে যে পার্থক্যটা সেটাই আমাদের ভাগশেষ। ভাগশেষ হচ্ছে 7। পরে পুনরায় আমরা 26কে আবার 16 দ্বারা ভাগ করব। এক্ষেত্রে 16 একে 16, 1 হচ্ছে আমাদের ভাগফল। আর যেহেতু 16 একে 16, 26 আর 16-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 10-এর, তো আমরা ভাগশেষ হিসেবে 10 লিখবো। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে কথা হচ্ছে, হেক্সাডেসিমাল সংখ্যাতে 10-এর জন্য একটা আলাদা প্রতীক ব্যবহার হয় যার নাম হচ্ছে এ। তো আমাদেরকে প্রথমে 10 লিখতে হবে, প্লাস ব্র্যাকেটে এটাও লিখে দিতে হবে যে এক্ষেত্রে আমরা 10-এর জায়গায় এটা লিখবো। তো এরপরে আবার এককে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। এক্ষেত্রে আমার ভাগফল আসবে 16 শূন্য, কারণ 1 ভাগ যায় না 16 দ্বারা। শূন্য আর ওই 1কে আমরা ভাগশেষ হিসেবে লিখে দিব, আর নিচ থেকে উপরের দিকে সাজিয়ে যেটা লিখে ফেলি আমরা সবসময় 1 এ 7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল। একইভাবে দশমিক সংখ্যার ক্ষেত্রেও একই রকম 16 দ্বারা গুণ করতে হবে। গুণের কাজ আমরা ক্যালকুলেটর দিয়ে এতক্ষণ যেভাবে দেখে এসেছি ঠিক সেম টু সেম প্রসেসে করতে হবে। এক্ষেত্রে দশমিক অংশগুলোকে যখন গুণ করব খেয়াল রাখতে হবে ভালোভাবে, সেটা হচ্ছে যেটা আমরা ফলাফল পাচ্ছি সেই ফলাফলের দশমিক অংশটাকেই, মানে 0.4 বা দশমিক যত, সেটাকেই আমরা 16 দ্বারা গুণ করব, পুরোটাকে না। 0.4কে 16 দ্বারা গুণ করলে আমার ফলাফল যেটা আসবে সেটার পূর্ণ অংশকে আমি আলাদা করে লিখবো, ভগ্নাংশটাকে আমি আলাদা করে লিখবো, আর ওই পূর্ণ অংশগুলোই হবে আমার কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল মান। এক্ষেত্রে 0.15-এর হেক্সাডেসিমাল মান আসছে 0.266666। রিপিট হচ্ছে, কিন্তু 6-এর উপরে আবার পৌনঃপুনিক দিয়ে দেওয়া যাবে না। 6 গুলোকে লিখে জাস্ট ডট 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 দিয়ে জিনিসটাকে সারাতে হবে। তো একইভাবে সমন্বিতভাবে আরেকটি হেক্সাডেসিমাল পদ্ধতির রূপান্তর দেখানো হলো। এক্ষেত্রে 623 সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে। তো 623কে আমরা আবার 16 দ্বারা ভাগ করলাম, 38 ফলাফল পেলাম। আর 16 আর 38-এর গুণফল খুব সম্ভবত যেটা হবে সেটার সাথে 623-এর পার্থক্য 15-র, তার মানে ভাগশেষটা 15 থাকছে। বাট 15 আমরা লিখবো না, আমরা 15-র জন্য একটা যে প্রতীক ব্যবহার হয় হেক্সাডেসিমালে সেটা ব্যবহার করব, সেটা হচ্ছে এফ। পরে আমরা 38-কে আবার 16 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে ভাগফল আসবে 2, কারণ 16 দুগুণা 32, 2 বার যাচ্ছে, 2 আমরা ভাগফল হিসেবে লিখব। আর 32 আর 38-এর যে পার্থক্যটা 6, সেটাকে আমরা সংরক্ষণ করলাম। এরপরে আবার 2-কে 16 দ্বারা ভাগ করব, ভাগ যাচ্ছে না, শূন্য লিখে 2-কে সংরক্ষণ করব। আর যে প্রাপ্ত ডিজিট গুলো তাদেরকেই আমরা কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল মান হিসেবে লিখে দিব। 2, 6 আর এফ, 2, 6, এফ হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। পরবর্তীতে দশমিক অংশটাকে 16 দ্বারা গুণ করছি। এক্ষেত্রে খেয়াল করি 0.625-কে 16 দ্বারা গুণ করার পর আমাদের গুণফল আসছে 10। গুণফল 10 আসার মানে হচ্ছে আমাদের পূর্ণ অংশটাই 10। এক্ষেত্রে ভগ্নাংশে কোনো অংশ থাকছে না। ভগ্নাংশে কোনো অংশ না থাকার মানে হচ্ছে 0.00 হয়ে যাওয়া। আর 0.00-কে যত দ্বারাই গুণ করা হোক ফলাফল আসবে 0। এক্ষেত্রে আমাদের কাজ এখানেই শেষ। আমাদের ফলাফল হচ্ছে শুধু একটা এ আর এরপর একটি 0, তাকে আমরা উত্তর হিসেবে লিখে দিব 0.625। এই ডেসিমাল অংশটার হেক্সাডেসিমাল হচ্ছে 0.A0। এটা দিয়ে আমাদের কাজ শেষ। ডট ডটটা এক্ষেত্রে না লিখলেও চলবে, শুধু 0.A লিখলেও ব্যাপারটা হবে। তো একইভাবে শুধু বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালই না, পৃথিবীতে যত ভিত্তি আছে যে কোনো ভিত্তিতে যদি আমরা একটা ডেসিমালকে রূপান্তর করতে চাই, তাহলে ওই ডেসিমালকে যে ভিত্তিতে রূপান্তর করতে হবে সেই ভিত্তিটা জানা থাকলেই যথেষ্ট। সেই ভিত্তিটা দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। 798 এক্ষেত্রে আমার সামনে আছে, এটাকে 6 ভিত্তির সংখ্যায় রূপান্তর করতে বলছে। তো এই 6 ভিত্তির সংখ্যাটাকে আমরা 6 দ্বারা যদি ভাগ করা শুরু করে দিই 798-কে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত 6 ভিত্তির সংখ্যাটা পেয়ে যাব। 798-কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 133। কোনো ভাগশেষ থাকবে না, কারণ ভাগটা চলে যাবে। এরপর 133-কে পুনরায় 6 দিয়ে ভাগ করব, ভাগফল 22 আসবে, ভাগশেষ 1 আসবে। ভাগফল আর ভাগশেষটাকে আলাদা করার ব্যাপারটা যত টেকনিক্যালি তোমরা করতে পারো ততই বেটার। পরে 22-কে আবার 6 দিয়ে ভাগ করছি, 3, 6, 18, 22 আর 18 ডিফারেন্স 4, সেক্ষেত্রে ভাগশেষ আমরা 4 লিখলাম। আবার পুনরায় করার পরে আমরা যতগুলো ভাগশেষ পেলাম 3, 4, 1, 0, তাদেরকেই আমরা কাঙ্ক্ষিত 6 ভিত্তির সংখ্যা হিসেবে লিখে ফেললাম। তো এই ডেসিমাল সংখ্যাটির
6 ভিত্তিক রূপ হচ্ছে 3 4 1 0। তার মানে যাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 798 বলছি, ঠিক সেম সংখ্যাটা যদি 6 ভিত্তির একটি সংখ্যায় রিপ্রেজেন্ট করা হয় সেটার মান হয়ে যাচ্ছে 3410। এটাই হচ্ছে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য। আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে একই সংখ্যা আমরা যখন ভিত্তি চেঞ্জ করব তখন সংখ্যাগুলো ভিন্ন রূপ ধারণ করবে। একই সংখ্যা ভিন্ন ভিত্তিতে লেখার মানে হচ্ছে তারা আসলে ভিন্ন মান রিপ্রেজেন্ট করছে, এরকম বুঝতে হবে। তো এতক্ষণ আমরা যতগুলো প্রসেস করছিলাম সেই প্রসেস গুলাকে একটু বর্ণনামূলক ভাবে দেখানোর জন্য এখানে কিছু কথা লেখা হয়েছে। মানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছিলাম আর কতগুলো ভগ্নাংশ বা পয়েন্টের পরে যে অংশগুলো সেগুলোকে কি করছিলাম সেগুলো আমরা একটু এখানে দেখলাম। তো এরপরে আবার পুরোটাকে জিনিসটাকে আরেকটু ডিটেলসে লেখার চেষ্টা করা হলো। বাইনারির ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে কি জিনিসটা আমরা করলাম সেগুলো এখানে লেখা হলো। বাকি আরেকটা জিনিসের ব্যাপারে একটু দৃষ্টিপাত করে আজকে ক্লাসটা আমি শেষ করব। যেহেতু বাইনারি আর ডেসিমাল দুইটা সংখ্যা পদ্ধতি আমাদের একটু বেশি বিশেষভাবে ব্যবহার করা হয়, তাই ধরো কখনো যদি আমাদেরকে একটি ডেসিমাল সংখ্যা দেওয়া হয়, সেই ডেসিমাল সংখ্যাটাকে কতটা শর্টকাটে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো। আমরা যদি 2 দ্বারা ভাগ করে করে জিনিসটা করি সেক্ষেত্রে তো আমাদের একটু সময় লাগছে। তো কখনো যদি এমসিকিউতে আমাদের খুব শর্টকাট প্রয়োজন হয় তাহলে আমরা কি প্রসেস ফলো করব, যদি প্রসেসটা একটু লক্ষ্য করি। তো এখানে একটা 79 একটা ডেসিমাল সংখ্যা দেখা যাচ্ছে, 79 বা 79। এই সংখ্যাটাকে আমি যদি খুব শর্টকাটে বাইনারিতে নিতে চাই, একটা সিরিজ আমরা এক্ষেত্রে সাহায্য নিচ্ছি। দেখো সিরিজটা হচ্ছে বাম ডান পাশে 1 থেকে শুরু করে 1 2 4 8 16 32 64 আরো লেখা যায় 128 256 এরকম করে করে অনেকটুকু লেখা যায়। আমাদের 79 জন্য 64 পর্যন্তই এনাফ, তাই 64 পর্যন্ত লেখা হলো। এরপর আমি এই যে মানগুলো ওদের প্রত্যেকের জন্য 1 আর 0 হিসেবে কিছু ভ্যালু দিলাম। ভ্যালুগুলোর দিকে একটু খেয়াল করে দেখো, আমি 64-র নিচে 1 দিলাম, 8-এর নিচে 1 দিলাম, 4-এর নিচে 1 দিলাম, 2-এর নিচে 1 দিলাম, 1-এর নিচে 1 দিলাম। আর খেয়াল করলে তোমরা দেখবে এই 64, 8, 4 আর 2 এই 5 জনকে যোগ করলে কিন্তু যোগফল 79ই হয়। 64 আর 8-এ 72, 72 আর 4-এ 76, 76 আর 2-এ 78, 78 আর 1-এ 79। তার মানে যাদেরকে যোগ করলে আমাদের আনসার 79 হচ্ছে তাদের নিচে 1 দেওয়া হলো, বাকি 32 আর 16-র নিচে 0 দেওয়া হলো। এইটা দিয়ে আমরা যে রিপ্রেজেন্টেশনটা পেলাম সেটাই হচ্ছে 79 এর বাইনারি। 1 0 0 4টা 1, এটাই হচ্ছে 79 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। এটা আমরা শর্টকাট একটা ওয়েতে বের করলাম 1 2 4 8 16 32 64 এই সিরিজটার মাধ্যমে। একইভাবে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাতে দেখা যাচ্ছে কি আরেকটি ছবি খেয়াল করো, এখানে আমরা একটা বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি। তো এই বাইনারিটাকেও কি আমরা একইভাবে শর্টকাটের ডেসিমালে নিতে পারবো কিনা সেটা একটু খেয়াল করি। এখানে দেখো 1 0 1 0 1 1 0 1 একটা বাইনারি সংখ্যা, বিশাল একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। তো এই বাইনারিটাকে আমরা সহজেই ডেসিমালে নিতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা ওই সেম সিরিজটা সাহায্য নিতে পারি। একটু আগে আমরা যেটা দেখছিলাম 1 2 4 8 16 32 64 128। তো এইটাকে প্রত্যেকটা বিটের উপরে আমরা যদি ওদেরকে সিরিয়ালি লিখে ফেলি ডান সাইড থেকে 1 2 4 8 এগুলো লিখার পরে আমরা যাদের যাদের নিচে 1 পাচ্ছি, মানে 128-এ একটা পড়েছে, 32-এ পড়েছে, 8-এ পড়েছে, 4-এ পড়েছে, 1-এ পড়েছে, ওই 128 32 8 4 1 তাদেরকে যোগ করে দিলেই যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল। মানে এক্ষেত্রে যোগফলটা হচ্ছে 173। তার মানে যে বাইনারি সংখ্যাটা একটু আগে ছিল সেই বাইনারি সংখ্যাটা ডেসিমাল হচ্ছে 173। বাস এটাই হচ্ছে আমাদের একটা শর্টকাট, সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল আর ডেসিমাল থেকে বাইনারির ক্ষেত্রে এটা প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে না, এটা খেয়াল রাখতে হবে। তো আজকের এই পুরো ক্লাসটাতে আমরা এক ক্যাটাগরির রূপান্তর ভালো করে তোমাদের মাথায় দেওয়ার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে পৃথিবীর যে কোনো ভিত্তির সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা কিভাবে করতে পারি, এটাই আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল। আরেকটি লাস্টে যে বিষয়টা দেখা হলো সেটা হচ্ছে কিভাবে আমরা একটি বাইনারি সংখ্যাকে শর্টকাটে ডেসিমালে নিতে পারি, আবার একটি ডেসিমাল সংখ্যাকে শর্টকাটে বাইনারিতে নিতে পারি, সেটা নিয়েও আলোচনা হলো। আশা করি আগামী ক্লাসে আমরা আরো 2 ক্যাটাগরির রূপান্তর নিয়ে জানবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।
আল্লাহ হাফেজ।